মুখে মুখে হাসিনার কুখ্যাতি, নির্যাতনের গোপন কুঠুরি, আয়নাঘর প্রকাশ্যে। এবং সর্বশেষ জানাবো, বাড়ছে চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল। জনমনে প্রশ্ন, ক্ষমতায় গেলে বিএনপি কি আওয়ামী লীগের মতো হবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুখে মুখে হাসিনার কুখ্যাতি, নির্যাতনের গোপন কুঠুরি, আয়নাঘর প্রকাশ্যে। নির্যাতনের গোপন কুঠুরি, আয়নাঘর প্রকাশ্যে আসার পর স্তম্ভিত হয়ে পড়ে দেশের মানুষ। বেঁচে ফেরাদের লোমহর্ষক বর্ণনায় হতবিহ্বল হন সবাই। শুধু ক্ষমতা টিকিয়ে রাখতে আর বিরোধী মত দমনে এমন নির্যাতনের পথ কোনো সরকার বেছে নিতে পারে, সেটি বিস্মিত করেছে সবাইকে। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি জনমনে নতুন করে সৃষ্টি হয়েছে তীব্র ঘৃণার। আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনার নির্যাতনের গোপন কুঠুরির বিষয়টি অনুমান করতে পারতেন অনেকেই, কিন্তু পাল্টা গুমের ভয়ে এ নিয়ে মুখ খোলার সাহস পায়নি কেউ। দীর্ঘ 16 বছর পর 6 উপদেষ্টা আর 8 ভুক্তভোগীকে নিয়ে রাজধানীতে 3টি আয়নাঘর পরিদর্শনের মধ্য দিয়ে সেই কালো পর্দা সরিয়ে আনুষ্ঠানিকভাবে কুখ্যাত সেসব আয়নাঘর জনসম্মুখে আনেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই টক অব দ্য কান্ট্রি ছিল আয়নাঘর। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন বন্দিশালা হিসেবে পরিচিত আয়নাঘরের ছবিতে ছেয়ে যায় সাধারণ মানুষ। সেসব ছবি আর বেঁচে ফেরা ভুক্তভোগীদের নির্মম নির্যাতনের বর্ণনা শুনে হতবিহ্বল হয়ে পড়েন। তারা প্রকাশ্যে তীব্র ক্ষোভ আর ঘৃণা প্রকাশ করতে থাকেন। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, কোন রাজনৈতিক দলের ক্ষমতায় টিকে থাকতে মুখের কথা ও বাস্তবতার মধ্যে যে বৈপরীত্য, সেটি আয়নাঘরের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই বর্বর ও নির্মম নির্যাতনের ঘটনাগুলো অবশ্যই সমাজে প্রভাব ফেলবে। তবে এখান থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। বিরোধী মতের লোকজনের প্রতি নেক্কারজনক নির্যাতন নয়, সহনশীল দৃষ্টিভঙ্গি করতে হবে। সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। অভিমত ব্যক্ত করলেই নির্যাতন, এই অপসংস্কৃতি থেকে সরে আসতে হবে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সৈয়দ রামিমুর রহমান অভি বলেন, আয়নাঘরে যেভাবে বর্বরতা চালানো হয়েছে সেটি আমরা আগে কখনো শুনিনি। বিভিন্ন দেশের কুখ্যাত রাষ্ট্রপ্রধানরা এরকম আয়নাঘর তৈরি করে নির্যাতন করতেন বলে গণমাধ্যমে দেখেছি, কিন্তু আমাদের দেশে ওরকম আয়নাঘর তৈরি করে বর্বরতা চালানো হতে পারে, সেটি ভাবতেই গা শিউরে উঠছে। তিনি আরো বলেন, কাউকে আয়নাঘরে গুম করা হলে শুধু গুমের শিকার ওই ব্যক্তি নন, তার পরিবারটিও বিপদে পড়ে যায়। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বের কোনো সরকার প্রধানের সরাসরি হস্তক্ষেপ কিংবা তত্ত্বাবধানে নিজ দেশের সাধারণ মানুষের জন্য এ ধরনের গুম ঘরের উদাহরণ হয়তো বিশ্বে আর কোথাও নেই। এরকম সরকার প্রধানের প্রতি তীব্র ঘৃণা প্রকাশের পাশাপাশি তার উপযুক্ত শাস্তির দাবি এদেশের প্রতিটি নাগরিকের করা উচিত। আমরা আয়নাঘর মুক্ত বাংলাদেশ চাই। বেসরকারি চাকরিজীবী ঢাকার শনির আখড়া বাসিন্দা আরজু ভুইয়া বলেন, গণমাধ্যমে আয়নাঘরের যে ফুটেজগুলো আমরা দেখেছি সেগুলো দেখে অবিশ্বাস করার কোনো উপায় নেই। সেখানে অবশ্যই বর্বর নির্যাতন চালানো হতো। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি এই সরকারের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে আয়নাঘর আর কখনো ফিরে না আসে। একই সঙ্গে পতিত শেখ হাসিনা ও এর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। স্টকহোম সিনড্রোম, একের পর এক যখন আয়নাঘরের ছবি প্রকাশ্যে আসতে থাকে আর নেটিজেনরা প্রকাশ করতে থাকেন তাদের তীব্র ক্ষোভ আর ঘৃণা, সে সময় ঠিক এর বিপরীত মেরুতে অবস্থান নেন শেখ হাসিনা আর আওয়ামী লীগের কিছু সমর্থক। যদিও দলটির শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি। আয়নাঘরকে অন্তর্বর্তী সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর ট্রল করেছে আওয়ামী লীগ সমর্থনকারীরা। তবে আয়নাঘর নিয়ে ট্রোলকারীদের স্টকহোম সিনড্রোমে আক্রান্ত বলে মন্তব্য করে তাদের সুচিকিৎসার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। রাজীব আহমেদ নামে এক নেটিজেন তার ওয়ালে লেখেন, যারা জাতিসংঘের মতো সংস্থার প্রতিবেদনকে হাসিনা আমলের বিচারপতি মানিক রায়ের মতো সাজানো মনে করছেন, আয়নাঘর নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা আসলে মানসিক বিকারগ্রস্ত। তারাও আয়নাঘর, গুম, জুলাই গণহত্যার রাতের ভোট ডাকাতির সত্যতা জানে,
কিন্তু স্টকহোম সিনড্রোমে আক্রান্ত বলে হাসিনার বিরুদ্ধে যায় এমন কিছু বিশ্বাস করতে চায় না। তিনি লেখেন, এই রোগে আক্রান্তরা অত্যাচারের প্রতি সমর্থন দেখায়। উদাহরণস্বরূপ তিনি বলেন, ধরুন একজন নৃশংস অপহরণকারী কয়েকজনকে জিম্মি করলো, বাকিদের লাথি গোতা মারলেও জিম্মিদের একজনকে একটু কিছু খেতে দিল, ভালো আচরণ করলো। এতে স্টকহোম সিনড্রোমে আক্রান্তরা অপহরণকারীর প্রতি দুর্বল হয়ে যায়। যারা হাসিনার কাছে একটু আধটু সুবিধা, নিরাপত্তা, হ্যাডম পেয়েছে, তাদেরও এই একই দশা। এ কারণে অনুশোচনা নয়, হাসিনা যাই করুক সমর্থন করছে। রাজীব আহমেদ বলেন, স্টকহোম সিনড্রোমের মতো তাদের যুক্তি, অন্যদের সঙ্গে যাই করুক আমার জন্য তো ভালো ছিল। আয়নাঘর জুলাই গণহত্যার সত্যতা অস্বীকার করে এসব হাসিনা তথা মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখায়। ঘৃণা নয়, এদের সুচিকিৎসা করুন। ট্রমায় আক্রান্ত ফিরে আসার সৌভাগ্যবানরা। গুম থেকে যে স্বল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষ ফিরে এসেছেন, তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন বলে জানা যায়। শুধু ভুক্তভোগীরাই নয়, তাদের পরিবারও যাচ্ছেন ট্রমার ভেতর দিয়ে। 89 দিন আয়নাঘরে থাকা আজিজুর রহমান সময়ের আলোকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করতাম। 2013 সালে 24 জুন বাড্ডা এলাকায় সাংগঠনিক কাজে গেলে আমাকে ও আমার সহপাঠী তাজামুল ইসলামকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ পরিয়ে কোনো একটি বদ্ধ ঘরে নিয়ে যায়। তাজামুলকে ও আমাকে আলাদা একটি ঘরে রাখা হয়। ঝুলিয়ে রড দিয়ে পেটানো হতো আমাদের। পাশের রুম থেকে আমি তাজামুলের কান্নার আওয়াজ শুনতাম, আর ও আমার কান্নার আওয়াজ শুনতো। বাথরুমে গেলেও বাইরে পাহারা দিত লোকজন। আমাদের চোখ খোলা হতো না, কারোরই চেহারা আমরা দেখতে পেতাম না। এসে কেউ হুমকি দিত, আবার কেউ রড দিয়ে পেটাতো। এভাবে 89 দিন পার হওয়ার পর আমাকে নানা রকম হুমকি দিয়ে ময়মনসিংহ রোডের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে বাসায় ফিরি। 24 ঘন্টা হাতকড়া পড়ে থাকার কারণে সেই ব্যথা আজও যায়নি। ঘুমের মধ্যে দুর্বিসহ সেই নির্যাতনের স্মৃতি ভেসে ওঠে। ঠিকভাবে ঘুমাতে পারি না, যে কোনো শব্দে চমকে উঠি। সবসময় মনে হয় কেউ যেন আমাকে অনুসরণ করছে, আমার ফোনে আড়ি পেতে আছে। তার পরিবারও সবসময় আতঙ্কের ভেতর থাকেন বলে জানান তিনি। গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি তুলে তিনি বলেন, আর কাউকে যেন কখনো আয়নাঘরে যেতে না হয়, রাষ্ট্রকে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন মনোরোগ বিশেষজ্ঞ সময়ের আলোকে বলেন, আয়নাঘরের যে বিভৎস নির্যাতনের বর্ণনা জনসম্মুখে আসছে সেটা নিন্দনীয়। কেননা যারা আয়নাঘর থেকে ফিরেছেন তারা লাইফ টাইম একটি ট্রমার মধ্যে পড়েছেন, আর যাদের আয়নাঘরে নেওয়ার পর গুম করা হয়েছে তাদের পরিবারগুলো লাইফ টাইম ট্রমার মধ্যে আছেন। বর্তমানে যারা আয়নাঘরে নির্যাতনের বর্ণনা শুনছে ও আয়নাঘর দেখছে তাদেরও ট্রমা তৈরি হচ্ছে। শিশুদের মধ্যেও একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে নিঃসন্দেহে। এই ট্রমা দূর করার জন্য দীর্ঘমেয়াদী মানসিক চিকিৎসা প্রয়োজন। ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী সময়ের আলোকে বলেন, একটি পলিথিনের মধ্যে পানি ঢাললে যখন ধারণ ক্ষমতার বেশি হয় তখন সেটি ফেটে যায়। মানসিক অবস্থাও তেমন। যখন কোনো ঘটনা মানসিক অবস্থা নির্দিষ্ট লেভেল অতিক্রম করে তখন দীর্ঘ সময়ের জন্য সেটি ট্রমা তৈরি করে। যাদের আয়নাঘরে রাখা হয়েছে, দীর্ঘদিন হতাশাগ্রস্ত থাকতে থাকতে তারা মানসিকভাবে বিপর্যস্ত। একই সঙ্গে তাদের পরিবারেও